হ্যালো দর্শক, আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি সম্প্রতি নেটফ্লিক্সে রিলিজ হওয়া সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ওয়েব সিরিজ হীরামন্ডি। ৮ ঘন্টার এই সিরিজটির সবকটি পর্বই আমি একসাথে এক্সপ্লেন করব। হীরামন্ডি সিরিজটির হাইপ এত বেশি যে এ সম্পর্কে আসলে আলাদা করে বলার কিছু নেই। সিরিজটির মূল কাহিনী আমি এখানে তুলে ধরবো, তবে সিরিজটির মেকিং এত চমৎকার যে আপনাদের অবশ্যই এই সিরিজটি দেখা উচিত। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল গল্পে। গল্পটা ১৯২০ সালের। তখন ছিল ইংরেজদের শাসনামল। ভারত পাকিস্তান তখন আলাদা দেশে পরিণত হয়নি। লাহোর শহরের হীরামন্ডি নামক একটি স্থানে ছিল কোঠা বা দেহ ব্যবসায়ী মেয়েদের প্রাসাদ। এই প্রাসাদে শুধুমাত্র নবাবরাই তাদের মনোরঞ্জনের জন্য আসা যাওয়া করত। এই প্রাসাদের সবকিছু পরিচালনা করত রেহানা নামের এক নারী। এখানকার সব মেয়েরাই ছিল খুব সুন্দরী। এই প্রাসাদে যে মেয়েরা জন্মাতো তাদেরকেও আদর যত্নে বড় করে নর্তকী তৈরি করা হতো এবং তাদের দিয়েও ভবিষ্যতে দেহ ব্যবসা করানো হতো। কিন্তু যদি ছেলে সন্তান জন্মাতো তবে তাদেরকে দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হতো অথবা বেঁচে দেওয়া হতো। সিরিজটির শুরুতেই আমরা রেহানাকে দেখতে পাই। তার কোলে একটা বাচ্চা। বাচ্চাটি তার ছোট বোন মালিকার ছেলে। রেহানা বাচ্চাটিকে কুতুবুদ্দিন নামের এক রাজার কাছে বেচে দেয়। রাজাটি নিঃসন্তান ছিল এবং এই বাচ্চাটি রাজা এবং মালিকার ছেলে ছিল। মালিকা জানতে পেরে রেহানার ওপর অনেক রেগে যায়, কিন্তু রেহানা বলে বাচ্চাটা অবৈধ ছিল আর নিয়ম অনুযায়ী এখানকার ছেলে বাচ্চাদের নবাবরাই কিনে নিয়ে যায়। মালিকা রেহানাকে বলে, আপনি আমার বাচ্চা কেড়ে নিয়েছেন, আমি আপনার সবকিছু কেড়ে নেব। আসলে মালিকাকে না বলেই রেহানা তার বাচ্চাটা নিয়ে এসেছিল, আর তাই মালিকা তার উপর প্রচণ্ড রেগেছিল। এই সিন এখানেই কাট হয় এবং আমাদেরকে ২৫ বছর পরে সিন দেখানো হয়। সেখানে আমরা দেখি মালিকা এখন সকল তাওয়ায়েফের রানী হয়ে গেছে। এই মহলে এখন শুধু তারই হুকুম চলে। সবাই মালিকাকে অনেক ভয় পায়। মালিকা ভীষণ কঠোর স্বভাবের ছিল, এমনকি সে তার নিজের মেয়েদেরকেও ছাড় দিত না। তারপর আমরা মালিকার বড় মেয়ে অর্থাৎ বিভোজানকে দেখতে পাই। সে নবাব ওয়ালিদ সাহেবের সামনে মুজরা অর্থাৎ নাচছিল। আর তারপর আমরা মালিকাকে দেখি, সে তখন নবাব জুলফিকারের সাথে ছিল। তাদের কথাবার্তায় আমরা বুঝতে পারি তাদের সম্পর্কটা অনেক পুরনো। যৌবন বয়স থেকেই মালিকা নবাব জুলফিকারের সাথে ছিল। মালিকা মহলে ফিরে আসে এবং তার ছোট বোন ওয়াহিদার কাছে আজকে তার মেয়ে বিভোজান নবাব ওয়ালিদ সাহেবের সামনে নেচে যে টাকা কামিয়েছে সেটা চায়। ওয়াহিদা মালিকাকে টাকা দেয়। মালিকা বলে, এখানে তো টাকা অনেক কম, কারণ মালিকা সন্দেহ করত ওয়াহিদা টাকা চুরি করত, আর তাই মালিকা ওয়াহিদাকে তল্লাশি করে, কিন্তু সে কোনো কিছুই পায় না। ওয়াহিদা এতে খুব অপমানিত হয় এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি মালিকার চোখের আড়ালে গিয়ে ওয়াহিদা হাসছে, আর আমরা দেখতে পাই ওয়াহিদা আসলেই চুরি করেছে। আসলে সে বিভিন্ন সময় চুরি করত এবং সেই টাকাগুলো জমিয়ে রাখত। তার মানে হচ্ছে মালিকার সন্দেহ সত্যি ছিল। এরপর আমরা মালিকার ছোট মেয়ে আলেমকে দেখতে পাই। সে শায়রি লিখতে ভীষণ ভালোবাসতো, সারাক্ষণই সে শায়রি পড়তো। কিন্তু মালিকাও আলেমকে একজন তাবায়েব বানাতে চায়, কিন্তু আলেম একজন বড় কবি হওয়ার স্বপ্ন দেখত। সে তার মা বোনের মতো তাবায়েব হতে চাইতো না। একদিন আলেমের সাথী সায়মা তাকে একটা মুক্তার হার পরাতে গিয়ে ছিঁড়ে ফেলে। সায়মা খুব ভয় পেয়ে যায়, কারণ মালিকা যদি জানতে পারে তবে আজই তাকে বেছে দেবে। আর তাই আলেম এবং সায়মা সবগুলো মুক্তা খুঁজে বের করে উঠিয়ে নেয়, কারণ এগুলো অনেক মূল্যবান ছিল। আলেম মালিকার কাছে গিয়ে বলে তার হাত থেকেই মুক্তার হারটা ছিঁড়ে গিয়েছে। সে আরও বলে, আমি সবগুলো মুক্তাই কুড়িয়ে এনেছি, এখানে ১০০টা মুক্তা রয়েছে। মালিকা সব বুঝতে পারে যে হারটা আলেম নয় সায়মা ছিঁড়েছে, কিন্তু সে এটা নিয়ে কিছুই বলে না। সে বলে এই হারে ১০১টা মুক্তা ছিল। আলেমকে সেই একটা মুক্তা খুঁজে আনতে বলে, আর তা না হলে তাকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। আলেম অনেক খুঁজে ফোয়ারার পানির নিচ থেকে একটা মুক্তা খুঁজে নিয়ে আসে, যা দেখে মালিকা অনেক খুশি হয়। এরপর মালিকা বলে, তুমি বড় হয়ে গেছো, তোমার নথ খোলার সময় হয়ে গেছে, তুমি অনেক নামী একজন তাওয়ায়েফ হতে পারবে। আসলে নথ খোলার অনুষ্ঠান করা হতো মূলত একজন কুমারী মেয়েকে তাওয়ায়েফ বানানোর জন্য। নথ খোলার অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে নবাবরা আসতো, মুজরা দেখত এবং কুমারী মেয়েটির নিলামি হতো। যেই নবাব সবচেয়ে বেশি দাম দিতে পারত তার কাছে মেয়েটিকে বেচে দেওয়া হতো, আর তারপর থেকে মেয়েটি সেই নবাবের উপপত্নী বা রক্ষিতা হয়ে তার মনোরঞ্জন করত। কিন্তু আলেম কখনোই একজন তাওয়ায়েফ হতে চায় না, সে তো একজন কবি হতে চায়। তারপরের দিন মালিকা আলেমের নথ খোলার অনুষ্ঠানের দিন ঘোষণা করে দেয়। আলেম তার দুই বড় বোনের সাথে তার স্বপ্নের কথা খুলে বলে যে সে একজন বড় কবি হতে চায়, সে তাওয়ায়েফ হতে চায় না। তখন বড় বোন লাজ্জ বলে, একজন তাওয়ায়েফ হয় আমাদের ভাগ্যে লেখা ছিল। আমাকে তো আমার ফুপু মাত্র ৬ বছর বয়সে এই নরকে বেঁচে দিয়েছিল, আর তখন থেকে আমি এখানে আছি। বিভোজানও বলে, আমিও এখান থেকে পালাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। তাদের তিনজনের কথা থেকে আমরা আরও জানতে পারি লাজ্জ তার সাহেব নবাব জোরাবরকে ভালোবাসে এবং তাকে বিয়ে করে এই নরক থেকে বেরোতে চায়। আমরা আরও জানতে পারি লাজ্জ অনেক বেশি লাল পানি পান করত। তারপর আমরা নবাব তাজদারকে দেখতে পাই, যে কিছুদিন হলো ইংল্যান্ড থেকে পড়াশোনা
পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। তাজদার তার দাদির সাথে দেখা করতে আসলে তিনি বলেন, তুমি বিদেশে গিয়ে একদম সাহেব হয়ে গিয়েছো, তাই নবাবদের আদব কায়দা শেখার জন্য তোমার হীরামন্ডি যাওয়া উচিত। আসলে তখনকার আমলে নবাবদের তাওয়াফের কাছে যাওয়াটাকে অনেক সম্মানের মনে করা হতো, কিন্তু তাজদার হীরামন্ডি যেতে রাজি হয় না, কারণ নবাবদের এই অভ্যাস তার একদমই পছন্দ ছিল না। তারপর সে তার বাবার সাথে দেখা করে। বাবার সাথে কথা বলার এক পর্যায়ে তাজদার তার বাবাকে বলে, ইংরেজরা আমাদের উপর খবরদারি করছে, তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। কিন্তু সেখানে থাকা কেউই তাজদারের কথায় সম্মতি জানায় না, কারণ তখন ইংরেজদের সাথে নবাবদের সুসম্পর্ক ছিল। পরদিন এক ইংরেজ অফিসার মালিকার কাছে যায় এবং একজন তাওয়াফকে চায় তাদের মহলে গিয়ে মুজরা করার জন্য। সে আরও বলে, তুমি যত টাকা চাইবে আমি তত টাকাই দেব, কিন্তু মালিকা কোনো মেয়েকে দিতে না করে দেয়, কারণ সে মনে করে তাওয়াফরা অনেক মূল্যবান এবং তাদের মূল্য কেবল নবাবরাই দিতে পারবে। তাছাড়া তার মহলের মেয়েরা যেখানে সেখানে গিয়ে মুজরা করে না। মালিকার কথা শুনে অফিসারটি অনেক রেগে যায় এবং ঠিক করে এই অপমানের প্রতিশোধ নেবে। এরপর সেই ইংরেজ অফিসার মহলের ওস্তাদজিরকে খবর দিয়ে আনায় এবং বলে, আমি মালিকার দুর্বলতা জানতে চাই, যেন আমি আমার অপমানের বদলা নিতে পারি। সেদিন রাতে মালিকা আলেমকে তার সাথে একটা পার্টিতে নিয়ে যেতে চায়, কিন্তু আলেম যেতে রাজি হয় না। সে বলে তার শরীর খারাপ লাগছে। তখন মালিকা বলে, আজকের পার্টিতে বিশিষ্ট শায়ের নিয়াজি সাহেব আসবে, যাক কোনো ব্যাপার না, আমি একাই চলে যাব। নিয়াজি সাহেবের কথা শুনে আলেম পার্টিতে যেতে চায়, কিন্তু তখন মালিকা তাকে আর নিতে রাজি হয় না, আর তাই আলেম লুকিয়ে মালিকার ঘোড়ার গাড়ির পেছনে করে সেই পার্টিতে চলে যায়। মালিকা এবং আলেম সেখানে পৌঁছে দেখতে পায় নিয়াজি সাহেব শায়েরি শোনাচ্ছে। আলেম শায়েরিগুলো তার খাতায় লিখে নিতে থাকে। আলেম যখন শায়েরি লেখায় ব্যস্ত ছিল তখন তাজদার আলেমকে দেখতে পায় এবং প্রথম নজরেই তাজ আলেমের প্রেমে পড়ে যায়। তাজ আলেমের কাছে যায় এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই পার্টি শেষ হয়ে যাওয়ায় আলেম সেখান থেকে চলে যায়। তাজ পুরো পার্টি জুড়ে আলেমকেই খুঁজতে থাকে, আর তখন তাজের দাদি মালিকার সাথে তাজের পরিচয় করিয়ে দেয় এবং বলে, মালিকার মেয়ের নথ খোলার অনুষ্ঠানের জন্য তোমার নাম দিয়েছি। যা শুনে তাজ অনেক রেগে যায় এবং মালিকাকে অপমান করে। হীরামন্ডি সম্পর্কে আজে বাজে কথা বলে, যা শুনে মালিকা রাগ করে সেখান থেকে চলে যায়। ফেরার সময় মালিকা লুকিয়ে থাকা আলেমকে দেখে ফেলে, কিন্তু তখনই আলেমকে সে কিছু বলে না। কিন্তু পরের দিন সকালে আলেমকে মালিকা শাস্তি দেয়। আলেমের সব বই মালিকা আগুনে পুড়িয়ে দেয়, আর এতে আমরা বুঝতে পারি যে তার কথা না শুনলে মালিকা তার নিজের মেয়েকেও ছাড় দেয় না। অন্যদিকে আমরা বিবো আর ওয়ালিদ সাহেবকে একত্রে দেখতে পাই, তারা একসাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। আর তখন ওয়ালিদের কাছে খবর আসে যে শহরের কিছু লোক ইংরেজদের বিরুদ্ধে কাজ করছে। ইংরেজরা তাদের কথা জেনে গেছে, আর তাই ইংরেজরা লোকগুলোকে গুলি করে মেরে ফেলতে পারে। অন্যদিকে বিবো আলেমকে নিয়ে যায় লাইব্রেরিতে, তাকে তার পছন্দের কিছু বই কিনে দিতে, কারণ মালিকা তার সব বই পড়িয়ে দিয়েছিল। লাইব্রেরিতে পৌঁছে আলেম চলে যায় বই দেখতে। অন্যদিকে বিবো লাইব্রেরির মালিকের সাথে দেখা করে এবং একটা বিশেষ বই চায়। বইটা সে একজন বিশেষ মানুষের কাছে পৌঁছে দেবে, আর বইটাতে কি আছে তা আমরা একটু পরেই জানতে পারবো। আসলে বিবো দেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করছে তাদের হয়ে কাজ করে। সে নবাব ওয়ালিদের কাছ থেকে কৌশলে বিভিন্ন তথ্য বের করে সেসব বিদ্রোহী কাছে পৌঁছে দিত। বিবো বইটা নিয়ে আলেমকে একটা কাজের কথা বলে সেখান থেকে চলে যায়, আর আলেম কবিতার বই খুঁজতে থাকে। আর তখন আলেমের সাথে দেখা হয় তাজের। তাজকে দেখে আলেম মনে মনে খুশি হয়ে যায়, কারণ শুধু তাজই নয়, আলেমও তাজকে পছন্দ করতে শুরু করেছিল। তাদের মধ্যে শায়েরি নিয়ে কথা হয়, কিন্তু তারা কেউ কারো নাম জানতো না এবং আলেম যে কোঠার মেয়ে তাও তাজ জানতো না। অন্যদিকে আমরা বিবোকে দেখতে পাই, সে একজন বিদ্রোহীর সাথে দেখা করে বইটা দেয়। লোকটা বই খুলে সেটা থেকে একটা বন্দুক বের করে। বিবো লোকটাকে জানায় ওয়ালিদ সাহেব বলেছে আজকে ইংরেজরা শুট অ্যান্ড সাইটের অর্ডার দিতে পারে। আমরা বুঝতে পারি ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করতে স্বাধীনতার পক্ষের লোকেদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করত বিবো, কারণ সেও চাইতো ইংরেজদের হাত থেকে দেশ স্বাধীন হোক। অন্যদিকে আলেম তার পছন্দের কিছু বই কিনে নেয়। এই পুরো সময়ই তাজ আলেমের সাথেই ছিল। আসলে তাজ ভাবছিল আলেম হয়তো এই লাইব্রেরিতেই কাজ করে। আলেম বইগুলো নিয়ে বেরিয়ে পড়ে, আর তখনই শহরে গোলাগুলি শুরু হয়ে যায়। আলেম গোলাগুলির মাঝখানে আটকে যায়। তখন তাজ এসে তাকে সেখান থেকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, তাকে বাঁচায়। আর তখন তাজ দেখে এক ইংরেজ বিদ্রোহীকে মারছে। তাজ ইংরেজ সেনার হাত থেকে লোকটাকে বাঁচায়। ইংরেজ সেনা তাজকে গুলি করতে যাচ্ছিল, তখন সেই বিদ্রোহী লোকটা যাকে বিবো বন্দুক দিয়েছিল সে ইংরেজ সেনাকে গুলি করে তাজকে বাঁচায়। এরপর তাজ আলেমের কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় আলেম সেখান থেকে চলে গেছে। তাজ সেখানে আলেমের রুমাল পরে থাকতে দেখে, সে সেটা উঠিয়ে নেয়। আর এখানেই সিরিজটির প্রথম পর্ব শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা 25 বছর
বছর আগের কাহিনী দেখতে পাই। রেহানা শুয়েছিল আর মালিকা তার পা টিপে দিচ্ছিল। তখন রেহানাই ছিল হীরামন্ডির রানী। রেহানা মালিকার কাছ থেকে জানতে পারে মালিকার সাথে তার সাহেব জুলফিকারের সম্পর্ক রয়েছে। জুলফিকার রেহানার কাস্টমার ছিল, তাই সে মালিকার ওপর অনেক রেগে যায়, তাকে নোংরা ভাষা অপমান করতে থাকে এবং আরও বলে আমি তোকে কিছুদিনের মধ্যেই বেচে দেব। রেহানা মালিকার ছেলেকে বেচে দেওয়ায় এমনিতেই মালিকা রেহানার ওপর অনেক বেশি রেগেছিল, আর এখন এসব কথা শুনে মালিকা আরও বেশি রেগে যায় এবং তার বড় বোন রেহানাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। তার কিছুক্ষণ পর সেখানে জুলফিকার আসে এবং দেখে রেহানার লাশের কাছে মালিকা বসে আছে। জুলফিকারের বুঝতে বাকি থাকে না যে মালিকা রেহানাকে মেরে ফেলেছে। এরপর মালিকা আর জুলফিকার দুজনে মিলে রেহানার লাশটা মহলের ঝাড়বাতিতে ঝুলিয়ে দেয়। মালিকা জুলফিকারকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং মালিকা রেহানার ঝুলানো লাশের সামনে বসে জোরে জোরে কাঁদতে থাকে। আসলে সে সবাইকে দেখাতে চাইছিল যে রেহানা নিজেই গলায় ফাঁস দিয়ে মারা গেছে। মহলের অন্যান্যরাও সেখানে ছুটে আসে এবং তারাও মালিকার কথা বিশ্বাস করে, কিন্তু পুলিশ আসলে তারা বুঝতে পারে রেহানাকে কেউ মেরে ফেলেছে, কারণ ঝাড়বাতির নিচে কোনো টেবিল বা চেয়ার ছিল না। তাহলে রেহানা কিভাবে ঝুলে পড়ল? পুলিশ মালিকাকে সন্দেহ করে অ্যারেস্ট করে, কিন্তু জুলফিকার ইংরেজ পুলিশকে অনেক টাকা খাইয়ে এই কেসটা সেখানেই বন্ধ করে দেয় এবং মালিকাকে মুক্ত করে দেয়। কাহিনী আবারও বর্তমানে চলে আসে। শহরের দাঙ্গা হওয়ার ফলে কারফিউ দেওয়া হয়েছিল। 25 বছর আগে রেহানা আজকের দিনে খবগা মহলে মারা গিয়েছিল, তাই মালিকা সহ সব তাবায়েফরা সেখানে তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে যায়। কিন্তু আমরা দেখি মালিকা এখনও তার বড় বোনকে মাফ করেনি। সে রেহানাকে উদ্দেশ্য করে বলে তোমার আত্মা যেন কখনো শান্তি না পায়। সেই সময় মালিকার ছোট বোন সেখানে আসে এবং বলে আমাকে এই মহলের চাবিটা দিয়ে দাও, আমি এখন থেকে এখানেই থাকতে চাই, কারণ মালিকা ওয়াহিদাকে কথা দিয়েছিল যে তাকে খবগা মহলটা দিয়ে দেবে। কিন্তু মালিকা মহল দিতে রাজি হয় না। সে বলে মহলের ওপর এখনও কেস চলছে, সেটা শেষ হলেই এই মহল তোমাকে দিয়ে দেব। এরপর আমরা লাজ্জ আর বিবোকে দেখতে পাই। লাজ্জ বিবোকে বলতে থাকে সে জোরাবরকে কতটা ভালোবাসে আর তাকে বিয়ে করে কোন কোন জায়গায় বেড়াতে যাবে, কিন্তু বিবো জানতো জোরাবর অন্য একটি মেয়েকে ভালোবাসে এবং তাকে বিয়ে করবে। বিবো এই কথাটা লাজ্জকে বুঝিয়ে বলতে গেলে লাজ্জ অনেক বেশি রেগে যায় এবং বলে জোরাবর শুধুই আমার। তারপর সে অনেক পরিমাণে লাল পানি পান করে এবং জোরাবরের কাছে যায় এবং লাল পানির নেশা সেখানেই পড়ে যায়। অন্যদিকে তাজ যায় বাজারে সুগন্ধির দোকানে। সেখানে আলেমের রুমালটা শুকিয়ে জিজ্ঞেস করে এই আতরটা কে নিয়েছিল, কিন্তু লোকটা কিছুই বলতে পারে না। আর তখন সেখানে আলেমের সাথী সাইমা ছিল। সে রুমালটা দেখে নেয় এবং সেটা দোকানদারের কাছ থেকে নিয়ে আলেমকে দিয়ে দেয়। আর আলেমের সাথে কথা বলে সাইমা বুঝে যায় যে আলেমও তাজের প্রেমে পড়ে গেছে। অন্যদিকে লাজ্জ লাল পানি খেয়ে জোরাবরের সাথে দেখা করার জন্য একটা ক্যাফেতে যায়, কিন্তু জোরাবর তাকে জানায় যে অন্য একজনকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে যাচ্ছে। কিন্তু লাজ্জ এসব শুনে সেখানে ঝামেলা করতে শুরু করে, আর তাই জোরাবর তার হাত ধরে ক্যাফের বাইরে বের করে দেয়। লাজ্জ ক্যাফের বাইরে দাঁড়িয়ে অসহায়ের মতো কাঁদতে থাকে। কিছুদিনের মধ্যে আলেমের নথ খোলার অনুষ্ঠান হবে, আর তার জন্য বিভিন্ন ধরনের আয়োজন চলছিল, কারণ এই অনুষ্ঠানে বড় বড় নবাবরা উপস্থিত থাকবে। আলেমের এই সব কিছু ভালো লাগছিল না, কিন্তু সে কিছুই বলে না। তারা সবাই যখন সেখানে কথা বলছিল তখন বিপো জানতে পারে কয়েকদিন পরেই জোরাবরের বিয়ে, আর লাজ্জ সেখানে মুজরা করতে যাবে। যা শুনে বিপো লাজ্জকে সেখানে যেতে নিষেধ করে, কিন্তু মালিকা বলে লাজ্জ সেখানে যাওয়া উচিত। আর তারপর আমরা জোরাবরের বিয়ের অনুষ্ঠানে লাজ্জকে নাচতে দেখি। নাচার সময় লাজ্জ বারবার জোরাবরের খুব কাছে চলে যাচ্ছিল এবং ঘনিষ্ঠ হচ্ছিল, তাই বিরক্ত হয়ে জোরাবর লাজ্জকে একটা চট দিয়ে ফেলা দেয়। তখন মালিকা সেখানে আসে এবং লাজ্জ যা করেছে তার জন্য ক্ষমা চায় এবং বলে আপনি যা করেছেন তার জন্য আপনি লাজ্জর কাছে ক্ষমা চান। জোরাবর মালিকার কথা শুনে ভীষণ রেগে যায় এবং বলে তোমার এত বড় সাহস, তোমাদের মতো তাওয়ায়েফের কাছে আমি ক্ষমা চাইব? এবার সে মালিকাকেও নোংরা ভাষায় অপমান করতে থাকে। তখন মালিকা এখানে একটা সত্য ফাঁস করে। সে বলে তুমি কি ভেবেছো তোমার শরীরে নবাবী রক্ত বইছে? আসলে তোমার শরীরে এই তাওয়ায়েফের রক্তই বইছে। তুমি আমার সন্তান, যাকে তোমার বাবা ছোটবেলায় আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। যা শুনে এত মানুষের সামনে লজ্জায় জোরাবরের মাথাটা হেট হয়ে যায়, আর তার শরীরে নবাবী রক্ত বইছে এই অহংকারটাও ধুলোয় মিশে যায়। তারপর লাজ্জ আর মালিকা ঘোড়ার গাড়িতে করে মহলে ফিরে আসতে থাকে। তারা কেউই কোনো কথা বলছিল না। লাজ্জ অনেক বেশি লাল পানি পান করছিল। হঠাৎ গাড়ি কিছু একটাতে ধাক্কা লাগে আর লাজ্জ পড়ে যায়, কিন্তু সে আর ওঠে না। মালিকা তাকে ধরে ওঠানোর চেষ্টা করতে গিয়ে দেখে লাজ্জ আর বেঁচে নেই, সে মারা গেছে। মহলের সবাই লাজ্জকে শেষ বিদায় দেয়। সবাই খুব কাঁদছিল। লাজ্জ শেষমেশ ভালোবাসার জন্য নিজের জীবন দিল। আর এইবার কাহিনীতে এন্ট্রি হয় রেহানার মেয়ে ফারিদানের। ফারিদানকে মালিকা মাত্র 9 বছর বয়সে বেঁচে দিয়েছিল। ফারিদান দেখতে একদম তার মায়ের মতো ছিল।
ফারিদান বলে, আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি, আর খুব শীঘ্রই এই মহল থেকে আরও একটি জানাজা যাবে। এটা বলে মালেকার কাছে থাকা তার মায়ের আংটিটা সে কেড়ে নেয়, আর এখানেই দ্বিতীয় পর্ব শেষ হয়। তৃতীয় পর্বের শুরুতে আমরা 25 বছর আগের মালিকা এবং জুলফিকারকে দেখতে পাই। তারা ঘনিষ্ঠ অবস্থায় ছিল। তখন ওয়াহিদা সেখানে আসে এবং খোয়াবগা মহল তার নামে করে দিতে বলে। সে বলে রেহানা আপার নামে 2টি মহল রয়েছে, একটি শাহী মহল, সেখানে মালিকা থাকে, অন্যটি খোয়াবগা মহল যেটা এখন খালি পড়ে আছে, আর তা সে চাইছিল মালিকা যেন খোয়াবগা মহল তার নামে করে দেয়। মালিকা বলে, আচ্ছা মহল তোমার নামেই করে দেব। ওয়াহিদা চাইছিল তখনই লিখিতভাবে মহল তার নামে করে দিক মালিকা। কথা বলতে বলতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে জুলফিকর ওয়াহিদার হাতের কলমটা দিয়ে তার মুখে একটা আঘাত করে, আর সেই আঘাতের দাগ এখনও ওয়াহিদার মুখে রয়ে গেছে। কাহিনী আবারও বর্তমানে চলে আসে। আমরা দেখি ওয়াহিদা আর মালিকা কোর্টে যাচ্ছে খোয়াবগা নিয়ে যে কেস চলছে তার হাজিরা দিতে। আসলে খোয়াবগা মহলটা যে নবাবের নামে ছিল সে খুশি হয়ে রেহানাকে সেটা দিয়েছিল, আর নবাবের মৃত্যুর পর নবাবের পরিবার মহলটা ফিরিয়ে নিতে চাইছিল, কিন্তু মালিকা তা ফিরিয়ে দিতে রাজি ছিল না, আর সে ওয়াদা করেছিল কেস জেতার পর খোয়াবগা মহল ওয়াহিদাকে দিয়ে দেবে। কোর্টে নবাবের পরিবারের পক্ষের উকিল মালিকাকে প্রশ্ন করলে মালিকা তার উচিত জবাব দিতে থাকে এবং মালিকার বুদ্ধিমত্তায় তারা কেসটা জিতে যায়, আর মালিকা খোয়াবগা মহলের চাবিটা ওয়াহিদাকে দিয়ে দেয়। এতে ওয়াহিদা অনেক খুশি হয়ে যায়, তবে তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। পরের দিন যখন ওয়াহিদা মালিকার কাছে আসে তখন মালিকা তার কাছ থেকে খোয়াবগা মহলের চাবিটা নিয়ে সেই নবাবের স্ত্রীকে দিয়ে দেয়, যারা মালিকার বিরুদ্ধে মহল নেবার কেস লড়ছিল। মালিকার এইরকম আচরণে ওয়াহিদা তো রাগে পাগল হয়ে যায়। মালিকা বলে রেহানার মেয়ে ফিরে এসেছে, আর সে যদি কেস করে দেয় তবে আমরা হেরে যাব, আর তাই এই মহল যার তাকেই ফিরিয়ে দিয়েছি। সেদিন রাতে তারা দেখে খোয়াবগা মহলে কেউ থাকতে এসেছে। খোয়াবগা মহল মালিকার মহলের সামনেই ছিল। তারা জানালা দিয়ে দেখে নবাবের বউ নয় বরং ফারিদান খোয়াবগা মহলে থাকতে এসেছে, যা দেখে মালিকা তো পুরাই অবাক হয়ে যায় এবং সে বুঝতে পারে ফারিদান এখানে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। পরের দিন ফারিদান ওস্তাদজির সাথে দেখা করে এবং তাকে অনেক খাতির যত্ন করে যেন গোপন খবর বের করতে পারে। ওস্তাদজির কাছ থেকে ফারিদান মালিকার দুর্বলতা সম্পর্কে জানতে পারে। সে জানায় মালিকার 2 মেয়ে হচ্ছে তার দুর্বলতা। সে আরও জানায় মালিকার ছোট মেয়ে আলেম তাবায়েফ হতে চায় না এবং সে কোনো একজনের প্রেমে পড়েছে। ওস্তাদজি সেই ইংরেজ অফিসারের সাথে ফারিদানকে দেখা করতে বলে, যে মালিকার ওপর অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। অন্যদিকে আলেম তাজের সাথে দেখা করার জন্য সেই লাইব্রেরিতে যায়, কারণ সে ভেবেছিল তাজ হয়তো এখানে কাজ করে, কিন্তু লাইব্রেরির মালিক জানায় তাজ কোনো সাধারণ লোক নয়, সে একজন নবাব। এরপর আলেম সেখান থেকে চলে যায়। আমরা তাজকে স্বাধীনতার জন্য বিদ্রোহ সেই দলের সাথে দেখতে পাই। সেখানে হামিদ নামের একজন লোক ভাষণ দিচ্ছিল। অন্যদিকে আমরা ওস্তাদজিকে দেখতে পাই যে খোয়াবগা মহলের জন্য কিছু মেয়ে নিয়ে এসেছে। তারা এখন থেকে এখানেই থাকবে এবং তাওয়াফের কাজ করবে। ওস্তাদজি তাজের একটা ছবি নিয়ে এসেছিল। ছবি দেখে সে ফারিদানকে জানায় আলেম একেই ভালোবাসে, সে একজন নবাব, আর মালিকা একেই আলেমের জন্য পছন্দ করেছে। কিন্তু আলেম এসবের কিছুই জানে না। আপনি যদি তাজকে বশ করতে পারেন তবে মালিকার উপযুক্ত শাস্তি হবে। কিন্তু ফারিদান বলেন, না, আমি আলেমের সাথে তাদের দেখা করার ব্যবস্থা করব, যেন তারা একে অপরের প্রেমে পড়ে যায়। ফারিদান তাদের নিয়ে কি প্ল্যান করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। ওস্তাদজি আরও বলে মালিকার বড় মেয়ে বিভোজানের সাহেব হচ্ছে নবাব ওয়ালিদ, আর বিভোজান ওয়ালিদ সাহেবকে অনেক ভালোবাসে। সব শুনে ফারিদান বলে, আমি ওয়ালিদ সাহেবকে ফাঁদে ফেলে বশ করব। এদিকে আমরা দেখি যে ওয়ালিদ সাহেব বিভোজানের জন্য একটা দাওয়াতের আয়োজন করেছে। আলেম বিভোর কাছে এসে বলে সেও এই দাওয়াতে যেতে চায়। আসলে সেই পার্টিতে অনেক বড় বড় নবাবরাও আসবে, আর তাই আলেম ভাবছিল সেখানে গেলে সে তাজের দেখা পাবে। রাতের পার্টিতে সুন্দর করে সেজেগুজে বিভো আর আলেম পৌঁছে যায়। বিভোকে দেখে ওয়ালিদ সাহেব মুগ্ধ হয়ে যায় এবং প্রশংসা করতে থাকে, আর তখন সেখানে ফারিদান চলে আসে এবং ওয়ালিদ সাহেবের সাথে ফ্লার্ট করতে থাকে, যা বিভোর কাছে একদমই ভালো লাগে না। সে বুঝে যায় ফারিদান ইচ্ছা করেই ওয়ালিদ সাহেবকে তার কাছ থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করছে, তাই সে ওয়ালিদ সাহেবকে সেখান থেকে নিয়ে চলে যায়। এই সুযোগে ফারিদান যায় আলেমের কাছে এবং কথায় কথায় তাজের কথা বলে এবং সে বলে যে আমি জানি তুমি তাজকে ভালোবাসো, যদি তাকে পেতে চাও তাহলে কাল দরগাতে গিয়ে দোয়া করো, তাহলে সে তোমার হয়ে যাবে। আলেম কিছু বলে না। এরপর পার্টিতে তাজের সাথে আলেমের দেখা হয়, আর সে তাজের সাথে কথা বলতে থাকে। তারা বিভিন্ন বিষয়ে কথা বলে। তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেও তারা কে কোথায় থাকে এবং তাদের নাম কি এসব কিছুই তারা জানতো না, কিন্তু তারপরেও তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে।
আলেম চলে যাবার পর ফারিদান তাজের সাথে দেখা করে এবং আলেম সম্পর্কে কথা বলতে থাকে। ফারিদান বলে, আপনি চাইলে আমি আপনার সাথে আলেমের দেখা করিয়ে দিতে পারি। কাল হীরামন্ডিতে অবস্থিত দরগাতে গেলে আপনার সাথে আলেমের দেখা হবে। যা শুনে তাজ অবাক হয় যে হীরামন্ডিতে আলম কেন যাবে, সেখানে তো তাবায়েফরা থাকে। ফারিদান তাজকে সবকিছু খুলে বললেও এটা লুকিয়ে যায় যে আলেম একজন তাবায়েফের মেয়ে, কারণ সে বুঝতে পেরেছিল যে এটা বললে হয়তো তাজ আর আলেমের সাথে দেখা করতে রাজি হবে না। পরের দিন আলেম দরগাতে যায় এবং তাজের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তাজ আসে না। ফারিদান এই সব কিছুই তার প্রাসাদ থেকে দূরবীনের সাহায্যে দেখছিল। আলেম ফারিদানের কাছে চলে যায় আর ঠিক তখনই তাজ সেখানে আসে, কিন্তু দুজনের দেখা হয় না। আলেম ফারিদানের কাছে গেলে ফারিদান বলে, দেখো আমি যা বলেছিলাম তাই হয়েছে, নবাব তাজদার এসেছে। আলেমও দূরবীন দিয়ে তাজদারকে দেখতে পায় এবং তার সাথে দেখা করার জন্য ছুটে যায়, কিন্তু তার আগেই তাজ সেখান থেকে চলে গিয়েছিল। এরপর থেকে ফারিদানের সাথে আলেমের সম্পর্ক ভালো হয়ে যায়। এরপর ফারিদান সেই ইংরেজ অফিসারের সাথে দেখা করতে যায় যে মালিকার শত্রু ছিল। ফারিদান তাকে তার মা রেহানার মার্ডার কেসটা ওপেন করতে বলে, কিন্তু অফিসারটি তাতে রাজি হয় না, কারণ কেসটা অনেক পুরনো ছিল এবং এর কোনো ফাইল বা সাক্ষী ছিল না। ফারিদান বলে, ফাইল আর সাক্ষীর ব্যবস্থা আমি করব, আপনি শুধু কেসটা রিওপেন করুন। রেহানার কেস রিওপেন করা হয়েছে এটা জানার পরই জুলফিকার মালিকার কাছে ছুটে আসে এবং জানায় ফারিদান তার মায়ের কেসটা রিওপেন করেছে। জুলফিকার মালিকাকে জিজ্ঞেস করে, রেহানার কেসের ফাইলটা আমি তোমাকে দিয়েছি, সেটা কোথায়? যদি সেটা ফারিদানের হাতে পড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। এরপর মালিকা সেই ফাইল খুঁজতে শুরু করে, কারণ অনেক বছর হয়ে যাওয়ায় সে ভুলে গিয়েছিল ফাইলটা সে কোথায় রেখেছে। ফাইল কোথায় খুঁজে না পেয়ে মালিকা ওয়াহিদাকে জিজ্ঞেস করে ফাইলের কথা, কারণ 25 বছর আগে মালিকা ওয়াহিদাকেই ফাইলটা রাখতে দিয়েছিল। ওয়াহিদা বলে, ওই ফাইল তো আমি তখনই পুড়িয়ে দিয়েছিলাম। যা শুনে মালিকা কিছুটা স্বস্তি পায়। অন্যদিকে আমরা দেখি ফারিদান তার নথ খোলার অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে। এই কথা জানার পর মালিকা তাওয়ায়েফদের মিটিং ডাকে, কারণ নিয়ম অনুযায়ী নথ খোলার অনুষ্ঠান হতো শুধুমাত্র কুমারী মেয়েদের, কিন্তু ফারিদান তো কুমারী ছিল না, কারণ তাকে মালিকা মাত্র 9 বছর বয়সে বেঁচে দিয়েছিল। এরপর ফারিদান বহু পুরুষের শয্যাসঙ্গী হয়েছে, তাই সে আর কুমারী নেই। মালিকার কথা শুনে ফারিদান রেগে যায় এবং বলে, যদি এটা এখনকার নিয়ম হয় তবে আজকে থেকে এই নিয়ম আমি বদলাবো, আমি আমার নথ খোলার অনুষ্ঠান অবশ্যই করব। ফারিদান অনুষ্ঠানের দিন ঘোষণা করে দেয়। মালিকা ফারিদানকে হারানোর জন্য তার শেষ চাল চালে। ফারিদানের নথ খোলার অনুষ্ঠানের দিন বিভোজানের শেষ মুজরা করার দিন ঠিক করে। তার মানে হচ্ছে এরপর থেকে বিভোজান আর কোনো দিন মুজরা করতে পারবে না এবং কোনো নবাবের শয্যাসঙ্গীও হতে পারবে না। কিন্তু বিবো মালিকার এই ঘোষণায় খুশি ছিল না, কারণ সে নবাব ওয়ালিদ সাহেবকে ভালোবাসত। আসলে মালিকা এটা করেছিল কারণ হীরামন্ডিতে যদি কারো নথ খোলার অনুষ্ঠান হয় তবে সব নবাবরা সেই অনুষ্ঠানে যায়, কিন্তু যদি কোনো তাবায়েফের শেষ মুজরার অনুষ্ঠান হয় তবে তার সামনে অন্য সব অনুষ্ঠানের গুরুত্ব কমে যায়। সবাই তখন শেষ মুজরা দেখার জন্য ছুটে যায়, আর হয়ও তাই। সব নবাবরা ফারিদানের অনুষ্ঠানে না গিয়ে বিভোজানের মুজরা দেখতে আসে। ফারিদান সব বুঝতে পারে যে এটা তার খালা মালিকার চাল। সে যখন একা বসে রাগে ফুঁসছিল তখন সেখানে মালিকা আসে আর ফারিদানকে অপমান করে চলে যায়। ফারিদান মালিকার জবাব দেয় যে এইবার তুমি জিতে গেছো, কিন্তু আমার পরবর্তী চালের জন্য তৈরি থেকো। আর এখানেই শেষ হয়ে যায় তৃতীয় পর্ব। চতুর্থ পর্বের শুরুতে আমরা ফারিদানকে দেখি সে লাল পানি খেয়ে পড়েছিল, কারণ তার নথ খোলার অনুষ্ঠানে কোনো নবাব আসেনি আর সেজন্য তার অনেক মন খারাপ ছিল। আর তখন তার কাছে নবাব ওয়ালিদ সাহেব আসে এবং বলে, গতকাল রাতে বিভোজানকে আমি শেষ সালাম জানিয়ে এসেছি আর এখন থেকে আমি তোমার কাছেই আসবো। যা শুনে ফারিদান খুশি হয়ে যায়, কারণ সে তো এটাই চাইছিল। শাহী মহলের জানালায় দাঁড়িয়ে সব কিছুই বিভোজান দেখতে পাচ্ছিল। অন্যদিকে আলেমের সাথী সাইমা গুনগুন করে গান গাইতে গাইতে যাওয়ার সময় মালিকা সেটা শুনে ফেলে এবং সে অবাক হয়ে যায় এটা শুনে যে সাইমা আলেমের চাইতেও ভালো গান গাইছে, আর তাই তাকে আলেমের আশেপাশে রাখলে নবাবদের নজর যদি আলেমকে বাদ দিয়ে সাইমার উপর পড়ে যায়। এই ভয়ে মালিকা সাইমাকে 10,000 টাকায় বেচে দেয়। সাইমার মা সাইমাকে এসে জানায় যে মালিকা তাকে বেচে দিয়েছে। এটা শুনে সাইমা দৌড়ে যায় ইকবালের কাছে। ইকবাল হচ্ছে মালিকার রক্ষী। সে মালিকার খুব বিশ্বস্ত এবং খাস লোক ছিল। সাইমা ইকবালের কাছে এসে সবকিছু খুলে বলে এবং আরও বলে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, কিন্তু ইকবাল তাতে রাজি হয় না। সে বলে, আমি তোমার জন্য 10,000 টাকা নিয়ে আসবো, টাকা মালিকাকে দিয়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব। তাদের কথায় আমরা বুঝতে পারি যে তারা একজন আরেকজনকে ভালোবাসে। পরের দিন সাইমা মালিকাকে এসে বলে যে সে ইকবালকে ভালোবাসে এবং ইকবাল 10,000 টাকা দিয়ে তাকে এখান থেকে নিয়ে যাবে। সাইমার কথায় মালিকা রাজি হয় এবং বলে, ঠিক আছে, ইকবালকে বলো 15 দিনের মধ্যে টাকা দিয়ে তোমাকে নিয়ে যেতে। আমরা দেখি ইকবাল টাকা জোগাড় করার জন্য জুয়া খেলছে। তখনকার সময় 10,000 টাকা অনেক বেশি ছিল এবং এত টাকা জোগাড় করাও কঠিন ছিল। ইকবাল জুয়া খেলে 15 দিনে মাত্র 2200 টাকা জোগাড় করতে পারে।
আর তাই সাইমার মা মালিকার কাছে আরও সময় চায় যেন ইকবাল 10,000 টাকা জোগাড় করতে পারে। মালিকা কিছুটা রেগে গেলেও সাইমার মার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ওয়াহিদার মেয়ে ওয়াহিদার কাস্টমারের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে, যা দেখে ওয়াহিদার রাগে পাগল হয়ে যায়। ওয়াহিদা মালিকার কাছে সে কথা বললেও মালিকা ব্যাপারটা সহজভাবে নেয়। সে বলে মহলে শুধু টাকা আসলেই হবে, আর সেটা তোমার মাধ্যমেই আসুক নয়তো তোমার মেয়ের মাধ্যমেই, তাতে আমার কিছু যায় আসে না। আর মালিকা ওয়াহিদার নবাব সাহেবকে অর্থাৎ তার কাস্টমারকে তার মেয়েকে দিয়ে দেয়। তারপর আমরা তাজকে বিদ্রোহীদের সাথে দেখতে পাই। বিদ্রোহীরা তাজকে বিশ্বাস করতে পারছিল না, কারণ তাজ একজন নবাব ছিল আর নবাবরা ইংরেজদের পক্ষে ছিল। কিন্তু তাজ তাদের বলে সেও ইংরেজদের হাত থেকে দেশের স্বাধীনতা চায়, আর সেজন্য সে সব কিছুই করতে রাজি আছে। বিদ্রোহীদের মধ্যে হামিদ নামের একজন তাজকে কিছু পোস্টার দেয় এবং সেগুলো বাজারে থাকা সব লোকের মধ্যে বিলাতে বলে। তার যখন পোস্টারগুলো বিলাচ্ছিল তখন বাজারে আলেমের সাথে তার দেখা হয়। এরপর তারা দুজনে একসাথে পোস্টারগুলো বিলাতে থাকে। মহলে ফিরে আলেম ফারিদানের কাছে যায় এবং তাজের সাথে দেখা হওয়ার কথা বলে। ফারিদান বলে এখন তোমার তাজকে নিজের মনের কথা বলা উচিত। ফারিদান আরও বলে তুমি একটা চিঠিতে তোমার মনের কথা লিখে আমাকে দিও, আমি সেটা তাজের কাছে পৌঁছে দেব। আলেম যখন ফারিদানের কাছ থেকে ফিরছিল তখন বিভোজান তাকে দেখে ফেলে। অন্যদিকে ওয়ালিদ সাহেব ফারিদান এবং আলেমের কথা শুনে ফেলে এবং সে বুঝতে পারে ফারিদান আলেমকে ব্যবহার করে মালিকাকে হারাতে চাইছে। ওয়ালিদ ফারিদানকে এটা করতে নিষেধ করে আর তাকে সাবধান করে। বিভো আলেমের কাছে আসে এবং বলে তুমি ফারিদানের কাছে আর যেও না, সে তোমার ক্ষতি করতে পারে। আলেম বিভোকে জানায় সে তাজকে ভালোবাসে এবং তার কাছে নিজের মনের কথা পৌঁছে দিতে চায়। ফারিদান বলেছে তার চিঠি সে তাজের কাছে পৌঁছে দেবে। বিভো আলেমের চিঠিটা নিয়ে বলে এটা আমি তাজের কাছে পৌঁছে দেব, কারণ সে তাজকে চিনত। বিভো চিঠিটা লাইব্রেরিতে এসে দিয়ে যায় এবং তাজকে পৌঁছে দিতে বলে। এই সময় বিভোর মনে হচ্ছিল তাকে কেউ ফলো করছে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। তাজ আলেমের চিঠি পড়ে তার মনের কথা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়, কারণ এটা তো তার নিজেরও মনের কথা। অন্যদিকে ফারিদান সেই ইংরেজ অফিসারকে ডেকে বলে আমার কাছে মালিকার বিপক্ষে সাক্ষী আছে, সে হচ্ছে ওয়াহিদা। কিন্তু ওয়াহিদা অফিসারের সামনে কোনো কথাই বলে না, তাই ইংরেজ অফিসার সেখান থেকে চলে যায়, কারণ সে মনে করেছিল এত পুরনো কেস ওপেন করে কোনো লাভ হবে না। ফারিদান অবাক হয়ে ওয়াহিদাকে জিজ্ঞেস করে তুমি কিছু বললে না কেন? তার জবাবে ওয়াহিদা বলে কোনো কিছুই এমনি এমনি পাওয়া যায় না, সাক্ষী এবং প্রমাণ দেওয়ার বিনিময়ে আমাকে এই খবগা মহল দিয়ে দিতে হবে। অন্যদিকে তাজের বাবা জেনে যায় যে তাজ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহীদের হয়ে কাজ করছে। ইংরেজদের বিরুদ্ধে হামিদ একটা প্ল্যান তৈরি করে। আজকে ইংরেজ অফিসার হ্যান্ডারসনের জন্মদিনের জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতে বিভোজান যাবে এবং হ্যান্ডারসনের সাথে ঘনিষ্ঠ হয়ে তার কাছ থেকে খবর বের করবে। রাতে হ্যান্ডারসনের পার্টিতে বিভোজান যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হয়। এদিকে আমরা ইকবালকে দেখি, সে এখনো জুয়া খেলে টাকা জোগাড় করছিল আর তখন পুলিশ এসে তাকে ধরে নিয়ে যেতে থাকে। ইকবাল সেখান থেকে পালিয়ে যে টাকাগুলো জমিয়েছিল সেগুলো সাইমাকে দেয় আর বলে আমি বাকি টাকাও জোগাড় করে নিয়ে আসবো। তারপর পুলিশ ইকবালকে ধরে নিয়ে যায়। আসলে মালিকাই ইকবালকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। তারপর মালিকা সাইমাকে দুইজন লোকের কাছে বেচে দেয়। এই সব কিছু জানতে পেরে আলেম তার মা মালিকার কাছে যায় এবং বলে সাইমা ইকবালকে অনেক ভালোবাসে, তুমি ওকে বিক্রি করে দিও না। মালিকা বলে ঠিক আছে, আমি সাইমাকে বেচবো না যদি তুমি নদ খোলার অনুষ্ঠান করতে রাজি হও। আলেম সাইমার জন্য নদ খোলার অনুষ্ঠান করতে রাজি হয়ে যায়। এই সব কিছুই বাইরে দাঁড়িয়ে সাইমা শুনে ফেলে। অন্যদিকে কার্টরাইট ইকবালের ওপর অনেক টর্চার করে এবং বলে তুই মালিকার বিরুদ্ধে সাক্ষী দে যে সংগ্রামীদের সাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে সে কাজ করছে, কিন্তু ইকবাল তাতে রাজি হয় না। এদিকে আলেম নদ খোলার অনুষ্ঠান করতে রাজি হয়েছে শুনে বিভু খুব অবাক হয়ে যায়। সে তাজের একটা চিঠি আলেমকে দেয় এবং বলে আজকে রাতে সে তোমার সাথে দেখা করতে চায়। আলেম বলে তাবায়েফ হওয়ার আগে সে শেষবারের মতো তাজের সাথে দেখা করতে যাবে। রাতে আলেম তাজের সাথে দেখা করতে যায়, কিন্তু তাজ স্বাধীনতা সংগ্রামীদের সাথে একটা কাজে ব্যস্ত থাকায় আলেমের কাছে আসতে পারে না। আলেম অনেকক্ষণ ধরে তাজের জন্য অপেক্ষা করে, কিন্তু তাজ না আসলে সে তাজের জন্য একটা চিঠি রেখে সেখান থেকে চলে আসে। আলেম তার নদ খোলার অনুষ্ঠানের জন্য তৈরি হতে থাকে। অন্যদিকে ফারিদান নিজে একটা চিঠি লিখে সেটা তাজের চিঠি বলে আলেমের কাছে পাঠিয়ে দেয়। ফারিদানের দাসী সেই চিঠি আলেমের কাছে পৌঁছে দেয়, যেটাতে লেখা ছিল আলেম যেন তাজের কাছে চলে যায়। দাসী বলে আপনি পালিয়ে যান, বাকিটা ফারিদান সামলে নেবে। তখন সেখানে সাইমা আসে এবং সেও আলেমকে পালিয়ে যেতে বলে, কারণ ইতিমধ্যেই সাইমাকে বেঁচে দেওয়া হয়েছিল এবং সে তার সতীত্ব বিসর্জন দিয়েছিল, তাই আলেমের কোনো পিছুটান রইল না, সে পালিয়ে যায়। বিভোজান আলেমের ঘরে এসে দেখে আলেম সেখানে নেই, সে পালিয়ে গিয়েছে। আলেম ফারিদানের কাছে চলে যায়। ফারিদান একটা ঘোড়ার গাড়িতে করে আলেমকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। ফারিদান আলেমকে বেশি কিছু ভাবার সুযোগ দেয় না এবং বলে ভালোবাসার জন্য সবকিছু করাই সঠিক, তুমি তোমার তাজের কাছে চলে যাও। আলেম যে পালিয়ে গেছে এই খবর বিভোজান মালিকাকে জানায়। মালিকা তা শুনে রাগে যেন পাগল হয়ে যায়। আলেমের নদ খোলার অনুষ্ঠানে উপস্থিত সকল নবাবকে চলে যেতে বলা হয় এবং সকল লাইট নিভিয়ে শাহীমহল অন্ধকার করে দেওয়া হয়। আর আমরা দেখি ফারিদান মালিকাকে চরম অপমানের আনন্দে হাসতে থাকে। আর এখানেই চতুর্থ পর্ব শেষ হয়ে যায়। পঞ্চম পর্বের শুরুতে আমরা দেখি আলেম তার নদ খোলার অনুষ্ঠান থেকে পালিয়ে সোজা তাজের কাছে গিয়েছে।
তাজও আলেমকে দেখে খুব খুশি হয়। আলেম যখন তাজকে তার চিঠির কথা বলে তখন তাজ অবাক হয় আর বলে সে কোনো চিঠি পাঠায়নি। এরপর কথা বলার এক পর্যায়ে তাজ জানতে পারে আলেম হীরামন্ডির মেয়ে এবং একজন তাবায়েফ। তাজ এটা শুনে অনেক কষ্ট পায়, কারণ সে হীরামন্ডি এবং তাবায়েফদের অনেক ঘৃণা করত। আর ভুল করে সে কিনা সেখানকার মেয়েকেই ভালোবেসে ফেলেছে। সব শুনে তাজ আলেমকে চলে যেতে বলে। অন্যদিকে ফারিদান আনন্দ করতে থাকে, কারণ সে মালিকার অহংকার ভেঙে চুরমার করে দিতে পেরেছে। আর আলেম চলে যায়, মালিকা পাগলামি করতে থাকে আর বেবনজান তাকে সামলায়। আসলে মালিকা তারপরে আলেমকে এই মহলের রানী বানাতে চেয়েছিল, কিন্তু আলেম পালিয়ে গিয়ে তার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। আমরা আবার তাজ এবং আলেমকে দেখি। তাজ বলে, চলো তোমাকে আমি হীরামন্ডিতে পৌঁছে দিয়ে আসি। যা শুনে আলেম বলে, না, আমি আর সেখানে ফিরে যাব না। আমি কোনো মতেই একজন তাবায়েফ হতে চাই না, আর তাই আমি আমার নথ খোলার অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছি। সব শুনে তাজ বলে, ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো, সেখানে কয়েকদিন থেকে ডিসিশন নাও যে তুমি কোথায় যাবে। আর কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবে তুমি আমার বন্ধু সরফরাজের বোন। আলেম রাজি হয় এবং তাজের সাথে তার বাড়ি যায়। পরের দিন সকালে আলেমের সাথে তাজের দাদির দেখা হয়। দাদি আলেমকে অনেক পছন্দ করে, কিন্তু তাজের বাবার সন্দেহ হয়, কারণ তাজের সরফরাজ নামে কোনো বন্ধুর কথা তিনি কখনোই শোনেননি। কিন্তু তিনি কিছুই বলেন না। এদিকে বিভো সংগ্রামীদের সাথে দেখা করে। সেখান থেকে বিভো জানতে পারে আলেম তাজের বাড়িতে আছে এবং তারা আলেমকে মেনে নিয়েছে। আলেম ভালো আছে শুনে বিভো স্বস্তি পায়। অন্যদিকে মালিকা সব জায়গায় আলেমকে খুঁজতে থাকে। বিভোকে জিজ্ঞেস করলে সে মিথ্যে কথা বলে যে সে জানে না আলেম কোথায় আছে। এরপর ওয়াহিদা ইংরেজ অফিসার হ্যান্ডারসনের সামনে মুজরা দেখাচ্ছিল, কিন্তু হ্যান্ডারসন তো শুধু বিভোকেই দেখতে থাকে এবং তাকে জড়িয়ে ধরে একটা রুমে নিয়ে যায়, যা দেখে ওয়াহিদা প্রচণ্ড রেগে যায়, কারণ সে ভেবেছিল হ্যান্ডারসনকে সে তার সাহেব বানাবে আর অনেক টাকা কামাবে। ওয়াহিদা রাগে হোটেলের গন্ডগোল করতে থাকে। সেখানে তখন তাজ এবং তার এক বন্ধু উপস্থিত ছিল। তাজের বন্ধুটি বলে, দেখো একজন তাবায়েফের কি পরিণতি হয়। যা শুনে তাজ ভাবনায় পড়ে যায় যে আলেম হীরামন্ডিতে ফিরে গেলে তারও একই পরিণতি হবে। তাই সে বাড়ি ফিরে তাজকে 1 মাসের জন্য তার বাড়িতে থেকে যেতে বলে, আর আলেম খুশি হয়ে তাতে রাজি হয়ে যায়। অন্যদিকে ওয়াহিদা তার সব জিনিসপত্র নিয়ে খোয়াবগা মহলে ফরিদানের কাছে চলে যায় এবং ফরিদানকে বলে তার কাছে রেহানার মার্ডার কেসের ফাইল আছে। সে মালিকা এবং তার মেয়েদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে চায়, কারণ বিভু তার সাহেবকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল আর মালিকা তাকে ঠকিয়েছে। একদিন ওস্তাদ বাজারে আলেমকে তাজের দাদির সাথে দেখে ফেলে। ওস্তাদ সাথে সাথে সেই খবর মালিকাকে জানিয়ে দেয়। পরের দিন ছিল ঈদ। তাজদের মহলে আনন্দ উৎসব হচ্ছিল। তখন সেখানে মালিকা আসে। মালিকাকে দেখে আলেম ভয় পেয়ে যায়। মালিকা কোনো কিছু বলার আগে তাজ সবাইকে বলে দেয় যে আলেম হীরামন্ডির মেয়ে। তাজ আরও বলে সে আলেমকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে। এসব কথায় তাজের দাদি খুব কষ্ট পায়, কারণ তাজ এবং আলেম দুজনেই তাকে মিথ্যে বলেছিল। মালিকা বলে নবাবের সাথে একজন তাবায়েফের বিয়ে হওয়া অসম্ভব, কিন্তু তাজ বলে যাই হয়ে যাক না কেন আমি আলেমকেই বিয়ে করব। মালিকা বলে ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি কিভাবে একজন তাবায়েফকে বিয়ে করেন। এখানেই 5ম পর্ব শেষ হয়। 6ষ্ঠ পর্ব শুরুতেই আমরা ওয়াহিদাকে দেখি যে মালিকাকে বলতে থাকে আপনি তো আপনার নিজের মেয়েকেই সামলাতে পারছেন না, তো এই শাহী মহল কিভাবে সামলাবেন। অন্যদিকে আমরা দেখি তাজের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তাই তাজ আলেমকে নিয়ে তার অন্য এক মহলে চলে যায়, যে মহল তার মামার ছিল। তাজ এবং আলেমকে একসাথে দেখে তাজের মামা বলে তোমাদের তো এখনো বিয়ে হয়নি, আর এভাবে এই মেয়ে এখানে থাকতে পারবে না। এভাবে বিয়ে ছাড়া শুধুমাত্র একজন তাবায়েফি কোনো লোকের সাথে থাকতে পারে। এই মেয়ে এখানে থাকলে আমি এখানে থাকতে পারবো না। এরপর তাজের মামা সেখান থেকে চলে যায়। এদিকে রাতের আধারে ওয়াহিদা মাটির নিচ থেকে রেহানার কেসের ফাইলটা বের করে। আসলে কাজে লাগবে ভেবে সে এটা গত 25 বছর ধরে এখানে লুকিয়ে রেখেছিল। সকাল হতেই ওয়াহিদা এই ফাইলটা নিয়ে ফারিদানকে দেয় এবং দুজনে মিলে অফিসার কার্টরাইটের কাছে যায়, কিন্তু কার্টরাইট তখন শহরের বাইরে ছিল, তাই ফাইল না দিয়েই তাদের ফিরে আসতে হয়। তাজ আর আলেম একসাথে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। একসময় তাজ তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং আলেমও তাতে রাজি হয়ে যায়, আর তারপর তারা ঘনিষ্ঠ হয়। পরের সিনে আমরা দেখি মালিকা আর জুলফিকারকে। জুলফিকার ফারিদান সম্পর্কে কিছু গোপন তথ্য পেয়েছিল। আসলে ফারিদান অনেক নবাবের সাথে ফ্রড করেছে, কয়েকজনকে মেরে ফেলেছে আর তাদের মহল ছিনিয়ে নিয়েছে। কয়েকটা শহরে তার বিরুদ্ধে কেসও চলছে। জুলফিকার সেসবের ছবি আর প্রমাণ মালিকাকে দেয়। এইসব প্রমাণ নিয়ে মালিকা সোজা ফারিদানের কাছে চলে যায়। সেখানে ফারিদান তখন নিজের ছবি তোলাতে ব্যস্ত ছিল। মালিকা সেখানে পৌঁছে রেহানার কেসের ফাইলটা দেখতে পায়, আর সে বুঝে যায় এই ফাইল ওয়াহিদা ফারিদানকে দিয়েছে। কিন্তু সে আর ভয় পায় না। সে তার কাছে থাকা ফারিদানের বিরুদ্ধে যেসব ছবি এবং প্রমাণ সংগ্রহ করেছে সেগুলো দেখায়, যেগুলো দেখে তো ফারিদানের কথাই বন্ধ হয়ে যায়। সে অনেক ভয় পেয়ে যায়। মালিকা বলে এই প্রমাণগুলো আমি যদি পুলিশকে দিয়ে দিই তবে এখনই তারা তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তার চেয়ে চলো এক কাজ করি, তুমি আমার এই ফাইলে থাকা প্রমাণগুলো ধ্বংস করে দাও আর আমি তোমার গোপন সত্যটা গোপনই রাখবো। ফারিদানের আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়।
রাতের বেলা ফারিদান ওয়াহিদাকে ডেকে বলে এই ফাইলে তো কোনো প্রমাণই নেই, যা শুনে ওয়াহিদার মাথায় তো আকাশ ভেঙে পড়ে আর সে বুঝে যায় ফারিদান ইচ্ছা করেই সব প্রমাণ গায়েব করে দিয়েছে। ওয়াহিদা এটা ভেবে কষ্ট পায়, সে শুধু একের পর এক ধোঁকাই পেয়ে যাচ্ছে। এরপর সে সোজা চলে যায় মালিকার কাছে এবং তার কাছে ক্ষমা চায়। মালিকা তো প্রথমে কিছুক্ষণ ওয়াহিদাকে কথা শোনায়, কিন্তু তারপর তাকে মাফ করে দেয়। অন্যদিকে ইকবাল জেল থেকে ছাড়া পেয়ে সোজা শাহী মহলে চলে আসে। সাইমা সম্পর্কে জানতে চাইলে কেউ তাকে কিছু বলে না, তাই সে সোজা মালিকার কাছে যায়। মালিকা প্রথমেই ইকবালের কাছে মাপ চায়, কারণ তার উপর ইংরেজরা অনেক টর্চার করেছে এবং সে আরও বলে ইকবাল জেলে যেতেই সাইমা একটা লোকের সাথে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা তো জানি আসলে সাইমাকে মালিকা বিক্রি করে দিয়েছিল। একদিন বিবো হান্ডারসনের কাছে গেলে অফিসে একটা নকশা দেখতে পায়, সেখানে ইংরেজদের অস্ত্র কোথায় লুকানো রয়েছে সেটা ছিল। বিবো এই তথ্য সংগ্রামকারীদের কাছে পৌঁছে দেয় যেন তারা সেখান থেকে অস্ত্র চুরি করতে পারে। এক সুযোগে বিবো তাজকে আলেমের কথা জিজ্ঞেস করে। তাজ বলে আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, যা শুনে বিবো খুব খুশি হয়। তাজ এবং আলেমের বিয়ের আগের দিন তাজ তার মহলে একটা পার্টি রাখে, সেখানে নবাবদের সাথে সাথে বড় বড় ইংরেজ অফিসাররাও ছিল। আসলে তাজ এই পার্টি রেখেছিল কারণ পার্টিতে সবাই ব্যস্ত থাকবে আর এই সুযোগে সংগ্রামকারীরা লুকানো অস্ত্র চুরি করবে, আর এতে কেউ তাজের ওপর সন্দেহও করবে না। আর তখন পার্টিতে কার্টরাইটের সাথে ফারিদান আসে এবং সে আলেমের সাথে দেখা করার জন্য তার রুমে যায়, কিন্তু সেখানে আলেম ছিল না। ফারিদান আলেমের রুমে সংগ্রামকারীদের কিছু জিনিস দেখতে পায়, প্রমাণগুলো কাজে লাগবে ভেবে সে সাথে করে নিয়ে নেয়। বের হওয়ার সময় ফারিদানের সাথে আলেমের দেখা হয়। আলেম ফারিদানের উপর ভীষণ রেগেছিল, কারণ সে মিথ্যা চিঠি দিয়ে তাকে মহল থেকে পালাতে বলেছিল। ফারিদান বলে আমি তো শুধু তোমার ভালোবাসার জন্যই এসব করেছি। অন্যদিকে সংগ্রামকারীরা পুলিশ সেজে অস্ত্র চুরি করতে যায়, কিন্তু অস্ত্র চুরি করে বেরোনোর সময় ইংরেজরা তাদের উপর হামলা চালায়, তাই সংগ্রামকারীরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়, কিন্তু তখন ইংরেজদের গুলিতে একজন সংগ্রামী আহত হয়। ফারিদান কার্টরাইটের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল, তখন তার কাছে অস্ত্র চুরির খবর আসে। কার্টরাইট তাড়াতাড়ি করে বেরোতে থাকলে ফারিদান বলে কারা এই অস্ত্র চুরি করেছে সেটা আমি জানি, আমার কাছে প্রমাণও আছে, আমি সবই তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে। তুমি রেহানার কেসটা রিওপেন করো, আমি যে কোনোভাবেই হোক মালিকাকে শাস্তি দিতে চাই, যাতে কার্টরাইট রাজি হয়। ফারিদান আলেমের ঘর থেকে আনা সব প্রমাণ কার্টরাইটকে দিয়ে দেয়। আজকে আলেমের বিয়ে আর সে খুব খুশি ছিল। বিয়ের প্রস্তুতি নেবার সময় সেখানে পুলিশ আসে। আলেম তার ঘরে থাকা সমস্ত প্রমাণ যেগুলোতে সংগ্রামকারীদের প্ল্যানের ডিটেলস ছিল সেগুলো লুকিয়ে ফেলতে থাকে, কিন্তু ততক্ষণে পুলিশ সেখানে চলে আসে। তখন সেখানে তাজ ছিল না, তাই প্রমাণ সহ আলেমকেই তারা ধরে নিয়ে যায়। আমরা দেখি যে সংগ্রামকারীর গুলি লেগেছিল সে হচ্ছে হামিদ। হামিদ বলে আমরা যে অস্ত্র চুরি করতে গিয়েছিলাম সেটা ইংরেজরা কিভাবে জানলো, নিশ্চয়ই আমাদের দলে কোনো বেইমান আছে যে এই খবর ইংরেজদের কাছে দিয়েছে। তখন এক লোক এসে খবর দেয় ইংরেজরা তাজের মহলে রেড দিয়ে প্রমাণ সহ আলেমকে ধরে নিয়ে গেছে, যা শুনে তাজ আলেমকে বাঁচাতে ছুটে যেতে চাইছিল, কিন্তু হামিদ তাকে থামায় এবং বলে তুমি ডিসিশন নাও, যাও তুমি কি চাও, প্রেমিকা নাকি দেশের স্বাধীনতা, যা শুনে তাজ থেমে যায়। পরের দিনে আমরা তাজ আর তার বাবাকে পুলিশ স্টেশনে দেখতে পাই। পুলিশ তাজকে সন্দেহ করছিল, কিন্তু আলেম বলে আমি সংগ্রামকারীদের সাথে যুক্ত ছিলাম আর এই সব কিছুই আমার, তাজ এসবের কিছুই জানে না। কার্টরাইট বলে তাজ তো তোমাকে বিয়ে করতে যাচ্ছিল, তাহলে সে তোমার সম্পর্কে কিছু জানে না, এটা কিভাবে হতে পারে? যা শুনে তাজ বলে তাবায়েফকে কে বিয়ে করে, আমি কোনো বিয়ে টিয়ে করছিলাম না, অর্থাৎ তাজ প্রেমিকা নয় বরং দেশের স্বাধীনতাকেই বেছে নিয়েছিল। এরপর আলেমের জেল হয়ে যায় আর এখানেই ষষ্ঠ পর্ব শেষ হয়ে যায়। সপ্তম পর্বের শুরুতেই আমরা মালিকা আর বিবোজানকে দেখি। বিবো মালিকাকে আলেমের অ্যারেস্ট হওয়ার খবর জানায় এবং মালিকাকে অনুরোধ করে তাকে ছাড়িয়ে আনার জন্য। মালিকা বলে কেন, এখন আলেমের তাজ কোথায় গেল? বিবো বলে তাজের কথা আমি জানি না, আপনি আলেমকে বাঁচান, পুলিশ তার উপর খুব নির্যাতন করছে। মালিকা আলেমকে বাঁচাতে পুলিশ স্টেশনে পৌঁছায়, কিন্তু তখন সেখানে কার্টরাইট ছিল না। কার্টরাইট যখন ফারিদানের সাথে ছিল। কার্টরাইটের জন্য অপেক্ষা করতে করতে রাত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর কার্টরাইট পুলিশ স্টেশনে আসে এবং সে বলে আলেম সংগ্রামকারীদের সাথে জড়িত, তাই তাকে ছাড়া যাবে না। মালিকা বলে আলেমকে ছাড়ানোর জন্য আপনি যা করতে বলবেন আমি তাই করব। কার্টরাইট তাকে করা অপমানের প্রতিশোধ নেবার একটা সুযোগ পেয়ে যায়। সে মালিকাকে গান গাইতে বলে, মালিকা গান গায় এবং তাকে নাচতে বলে সে নাচ দেখায়। তারপর কার্টরাইট মালিকাকে বলে কাপড় খুলে নাচতে, যা শুনে মালিকা রেগে যায়, কিন্তু আলেমকে বাঁচাতে সে সবকিছুই করতে রাজি ছিল। মালিকা বুঝে গিয়েছিল কার্টরাইট কি করতে বলবে। মালিকা নিজের শরীর ইংরেজদের কাছে সঁপে দেয় এবং পুলিশ স্টেশনে থাকা সবাই মালিকার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। এরপর আমরা কার্টরাইটকে ফারিদানের সাথে দেখতে পাই এবং সে ফারিদানকে বলে যে তারা মালিকার সাথে কি করেছে। সে আরও বলে তোমার বদলা পুরা হয়েছে, মালিকা তার শাস্তি পেয়ে গেছে, যা শুনে ফারিদান খুব কষ্ট পায়। সে মালিকার ওপর প্রতিশোধ তো নিতে চেয়েছিল, কিন্তু এইভাবে নয়।
অন্যদিকে আমরা মালিকাকে দেখি, সে আলেমকে ছাড়িয়ে আনতে পেরেছে, তবে তার সাথে ইংরেজরা যা করেছিল তাতে সে খুব কষ্ট পাচ্ছিল আর তার অবস্থাও খুব খারাপ ছিল। এরপর আমরা বিবো আর আলেমকে দেখি। আলেম বিবোকে জানায় যে তার পেটে তাজের বাচ্চা রয়েছে। সে আরও বলে সে এই বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে চায়। তারপর বিবো তাজের সাথে দেখা করে। তাজ আলেমের অবস্থা জিজ্ঞেস করলে বিবো তো প্রথমে তাজকে অনেক কথা শোনায় এবং তারপর তাকে জানায় যে আলেম প্রেগনেন্ট। আলেম প্রেগনেন্ট এটা শুনে তাজ তার বাবার কাছে যায় এবং বলে সে আলেমকে বিয়ে করতে চায়, যা শুনে তাজের বাবা নিষেধ করে দেয়। কিন্তু তাজের দাদি তার কথায় রাজি হয় এবং বিয়ের প্রস্তাব নিয়ে হীরামন্ডিতে যায়। বিয়ের প্রস্তাব শুনে মালিকা তো প্রথমে তাজ আর তার দাদিকে অনেক অপমান করে, কিন্তু তাজের দাদি অনেক বোঝানোর পরে মালিকা রাজি হয়ে যায়। মালিকা বলে রাত 10টার মধ্যে বরযাত্রী নিয়ে এসে আলেমকে বিয়ে করে নিয়ে যেও, আর তার না হলে আলেমকে আমি নবাবদের সামনে মুজরা করতে বসিয়ে দেব। তাজ এবং তার দাদি তাজে রাজি হয়। অন্যদিকে আমরা ইকবালকে দেখি। ওস্তাদজি ইকবালকে জানিয়ে দেয় যে সাইমা কারো সাথে পালিয়ে যায়নি, বরং মালিকা তাকে বিক্রি করে দিয়েছে, যা শুনে ইকবালের মন ভেঙে যায়। আর অন্যদিকে বিবো আলেমের বিয়ের কার্ড নিয়ে সবার প্রথমে ফারিদানের কাছে যায়। কার্ড দিয়ে বিবো তাকে বলে আপনার জন্যই তাজ আর আলেম এক হতে পেরেছে। আর প্রথমবারের মতো এই খবরে ফারিদান অনেক খুশি হয়। এদিকে আমরা তাজের বাবাকে দেখি যে তাজের বিয়েতে একদমই খুশি ছিল না। সে কার্টরাইটকে ফোন করে এবং তাজ সম্পর্কে কিছু তথ্য দেয়। হীরামন্ডির সব মহিলারা আনন্দ করছিল, কারণ এবারই প্রথম হীরামন্ডিতে কোনো মেয়ের বিয়ে হতে যাচ্ছিল। আলেমও খুব খুশি ছিল। অন্যদিকে আমরা তাজ আর তার দাদিকে দেখতে পাই। তাজ বর বেসেছিল, তারাও অনেক খুশি ছিল। কিন্তু তাজ যখন বিয়ের জন্য বেরোতেই যাবে ঠিক তখনই সেখানে পুলিশ আসে এবং বলে সংগ্রামীদের সাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা তাজকে গ্রেফতার করতে এসেছে। তাজ তার বাবাকে বলে আপনি ওদের বলুন আমাকে 10টা 30 পর্যন্ত সময় দিতে, আমি আলেমকে বিয়ে করেই পুলিশের কাছে ধরা দেব। কিন্তু এখানে আমরা জানতে পারি তাজের বাবাই পুলিশকে তাজের সম্পর্কে সব ইনফরমেশন দিয়েছে, যেন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর সে আলেমকে বিয়ে করতে না পারে। তাজের অ্যারেস্ট হওয়ার খবর মালিকা জানতে পেরে আলেমের কাছে যায় এবং বলে তাজ আর কখনোই তোমাকে বিয়ে করতে আসবে না, তুমি বিয়ের স্বপ্ন ভুলে গিয়ে মুজরা করতে বসে যাও। অন্যদিকে ফারিদান সেজেগুজে খুশি মনে আলেমের বিয়েতে যেতে থাকে, কিন্তু ওস্তাদজি এসে খবর দেয় যে পুলিশ তাজকে অ্যারেস্ট করেছে আর তার উপর অনেক টর্চার করছে। এটা শুনে ফারিদান ছুটে যায় কার্টরাইটের কাছে এবং তাজকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। কার্টরাইট বলে ওকে ছেড়ে দিতে পারি যদি সে তার সাথীদের সবার নাম আমাকে বলে দেয়, কিন্তু তাজ কিছুই বলে না। এত অত্যাচার সহ্য করেও তাজ বলতে থাকে ইনকিলাব জিন্দাবাদ। এতে করে পুলিশ আরও রেগে যায় এবং তাজকে অনেক মারতে থাকে। এক পর্যায়ে তাজের মাথায় আঘাত লাগে আর সে সেখানেই মারা যায়। এই সব কিছুই ফারিদানের সামনে ঘটে, কিন্তু তার কিছুই করার ছিল না। সে অসহায়ের মতো তাকিয়ে দেখতে থাকে। অন্যদিকে আলেম প্রথমবারের মতো মুজরা করছিল। আলেমের চোখে তখন গভীর বিষাদ ছিল। ফারিদান শাহী মহলে ফিরে এসে বিবোকে জানায় যে তাজ আর বেঁচে নেই। বিবো আলেমের কাছে ছুটে যায় আর তাজের মৃত্যুর খবর জানায়, যা শুনে আলেম একদম স্তব্ধ হয়ে যায়। আর এখানেই সপ্তম পর্ব শেষ হয়ে যায়। অষ্টম এবং শেষ পর্বের শুরুতেই আমরা আলেমকে দেখি। সেখানে তাজের মৃত্যুর খবরে আলেম খুব আঘাত পেয়েছিল আর একদম কথা বলা বন্ধ করে দিয়েছিল। সে যেন একদম পাথর হয়ে গিয়েছিল, এমনকি সে কাঁদছিলও না। বিবো আলেমের এই অবস্থা দেখে তাকে তাজের কবরে নিয়ে যায় আর আলেম প্রথমবারের মতো হাউমাউ করে কাঁদতে থাকে। অন্যদিকে তাজের বাবা ইংরেজ পুলিশ অফিসারের কাছে জানতে চায় তাজের মৃত্যু কিভাবে হয়েছিল। কার্টরাইট তাদের বাবাকে মিথ্যা কথা বলে। সে বলে সংগ্রামীরা পুলিশ স্টেশনে হামলা করেছিল এবং তাজ যেন তাদের প্ল্যান সম্পর্কে সবকিছু বলে না দেয়, সেজন্য তাকে মেরে ফেলেছে। পুলিশ চলে যাবার পর তাজের বাবা ছেলের জন্য কাঁদতে থাকে, কারণ তার অনুশোচনা হচ্ছিল যদি তাজকে সে পুলিশের কাছে ধরিয়ে না দিত তাহলে হয়তো তার ছেলে এখনও বেঁচে থাকতো। অন্যদিকে আমরা মালিকা আর ফারিদানকে দেখি। তারা দুজনেই দুজনকে মাফ করে দিয়েছিল। মালিকা শাহী মহলের চাবি ফারিদানকে দিয়ে বলে আজকে থেকে এই মহলের দায়িত্ব তোমার, কারণ আমার মেয়েরা এই মহল চালাতে পারবে না। এই মহল চালানোর জন্য যে বুদ্ধি এবং কূটনীতি জানা প্রয়োজন তা আগে আমার মধ্যে ছিল আর এখন তা তোর মধ্যে রয়েছে। কিন্তু ফারিদান চাবি নিতে রাজি হয় না। সে বলে চাবি যদি নিতেই হয় তবে আমি সেটা তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাব। অন্যদিকে আমরা বিবো এবং সংগ্রামীদেরকে দেখতে পাই। তারা ইংরেজদের উপর হামলা চালানোর পরিকল্পনা করছিল আর তখন তাদের আড্ডায় ইংরেজ পুলিশ হামলা করে আর তাতে একজন সংগ্রামী মারা যায়। বিবোজান সেখান থেকে পালিয়ে সংগ্রামীদেরকে নিয়ে শাহী মহলে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল এটাই সব থেকে নিরাপদ জায়গা। মালিকা সব দেখলেও কিছু বলে না আর সবাইকে লাজোর কামরায় নিয়ে যেতে বলে এবং তাদের খাবার দাবারের ব্যবস্থা করে, কারণ সেও মনে মনে দেশের স্বাধীনতা চাইতো। এরপর আমরা তাজের দাদিকে দেখতে পাই। সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আলেম সেখানে আসে দাদিকে দেখতে। দাদি যখন জানতে পারে আলেম তাজের সন্তানের মা হতে যাচ্ছে তখন অনেক খুশি হয়। অন্যদিকে সকল নবাবরা জেনে গিয়েছিল যে হীরামন্ডির সব তাবায়েফরা সংগ্রামীদের পক্ষে।
আর তারা দেশের স্বাধীনতা চায়, কিন্তু নবাবরা ইংরেজদের পক্ষে ছিল আর তারা কোনোভাবেই ইংরেজদের বিপক্ষে যেতে চায় না। তাই তারা সবাই মিলে ঠিক করে আজকে থেকে কোনো নবাব আর হীরামন্ডি যাবে না, যার ফলে হীরামন্ডির ইনকাম বন্ধ হয়ে যায় আর হীরামন্ডির জাঁকজমকও কমতে থাকে। আর তাই মালিকা ওস্তাদজির পরামর্শে জুলফিকারের সাথে দেখা করতে যায়। মালিকা জুলফিকারের বাড়িতে গেলে সে মালিকার সাথে দেখা করে না। এরপর শাহী মহলে তাবায়েফদের মিটিং বসে। সেখানে বিভজান বলে, এখন থেকে আমরা শুধুমাত্র সংগ্রামীদের সাথে মিলে দেশের স্বাধীনতা চাই, কারণ স্বাধীনতা আমাদের অধিকার। সবাই বিভোর সাথে একমত হয়। এরপর আমরা দেখি সংগ্রামীরা মিটিং করছে এবং সংগ্রামীদের মিটিংয়ে হামিদ বলে হ্যান্ডারসনকে মারতে হবে, যা শুনে বিভো বলে আমি হ্যান্ডারসনকে মারবো। পরের দিন হ্যান্ডারসন একটা সভায় স্পিচ দিচ্ছিল আর সেখানে বিভো সবার সামনে হ্যান্ডারসনকে গুলি করে আর হ্যান্ডারসন সেখানেই মারা যায়। আর তারপর সেখানে গোলাগুলি শুরু হয়ে যায় আর গোলাগুলির এক পর্যায়ে বিভোর সঙ্গী হামিদ সেখানেই মারা যায়। পুলিশ বিভোকে ধরে নিয়ে যায় এবং অনেক টর্চার করতে থাকে। তার কাছ থেকে তার সঙ্গীদের নাম জানতে চায়, কিন্তু বিভো শুধু একটা কথাই বলতে থাকে, স্বাধীনতা। শাহী মহলে মালিকার কাছেও এই খবরটা পৌঁছে যায় যে বিভো হ্যান্ডারসনকে গুলি করে মেরে ফেলেছে, যা শুনে মালিকা স্তব্ধ হয়ে যায়। সে কি করবে তা কিছুই বুঝতে পারছিল না। মালিকার সাথে ফারিদান দেখা করতে আসে এবং বলে বিভোকে যে কোনো উপায়েই হোক না কেন বাঁচাতে হবে, নয়তো ইংরেজরা ওকে মেরে ফেলবে। আর তাই সবাই মিলে ঠিক করে তারাও সংগ্রামীদের সঙ্গে এক হয়ে কাজ করবে। অন্যদিকে আমরা দেখি ওস্তাদজি আলেমের সাথে দেখা করতে এসেছে। সে বলে কার্টরাইট তোমাকে পেতে চায়, যা শুনে তো আলেম অনেক রেগে যায়, কিন্তু ওস্তাদজি আলেমকে একটা পিস্তল দিয়ে বলে এটাই সুযোগ, তুমি কার্টরাইটকে মেরে তাজের হত্যার প্রতিশোধ নাও। এদিকে বিভোকে অনেক বেশি টর্চার করার ফলে সে অজ্ঞান হয়ে পড়েছিল। আজ রাতেই তাকে ইংরেজ পুলিশ গুলি করে মেরে ফেলবে। বিভোকে যখন মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা দেখি হীরামন্ডির সব মহিলারা মশাল হাতে পুলিশ স্টেশনের সামনে এসে জড়ো হচ্ছে। তারা যেন নীরবে বিভোকে এটাই বলছিল যে আমরা তোমার সাথে আছি, তোমার আত্মত্যাগ বিফলে যায়নি। আলেম আর ওস্তাদজি কার্টরাইটের কাছে যায় আর কার্টরাইট আলেমের সাথে ইন্টিমেট হতে তার কাছে যায়। অন্যদিকে হীরামন্ডির সব মহিলারা পুলিশ স্টেশনের দিকে এগিয়ে যেতে থাকলে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের লাঠি দিয়ে মারতে থাকে, কিন্তু তাদের থামাতে পারে না। তারা সবাই দেয়ালের কাছে এসে জড়ো হয়, যার অপর পাশে বিভোকে দাঁড় করানো হয়েছিল গুলি করে মেরে ফেলার জন্য। সব পুলিশ একসাথে বিভোকে গুলি করে, বিভো মারা যায়। আর অন্যদিকে আলেমও কার্টরাইটকে গুলি করে মেরে ফেলে। আর এখানেই সিরিজটি শেষ হয়ে যায়। আসলে দেশের স্বাধীনতায় অন্যান্য জনগণের মতো তখনকার সময়ে তাবায়েফ বা কোঠার মেয়েদেরও অনেক অবদান রয়েছে, কিন্তু তাদের অবদানের কথা ইতিহাসের পাতায় কখনোই উঠে আসেনি। তারা সবসময় অবহেলিতই রয়ে গেছে আর এই সিরিজটিতে তাদের অবদানই তুলে ধরা হয়েছে। এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।